সংকট শুরুর পর কেবল গ্যাস ভিত্তিক অলস বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে ১,৫০০ মেগাওয়াট। শুধু তাই নয়, দামি জ্বালানি দিয়ে উৎপাদনের কারণে ইউনিট প্রতি ব্যয় বেড়েছে অন্তত ২০ ভাগ। সাথে যুক্ত হয়েছে বাড়তি লোডশেডিং এর যন্ত্রণা। জানিয়ে এখন ত্রিমুখী সংকটে রয়েছে সরকার। বিশেষজ্ঞরা মনে করেন যে সমস্যার গভীরে গিয়ে সমাধান না করলে তা বড় ক্ষতির কারণ হবে দীর্ঘমেয়াদে। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ। মেঘনার তীরে গড়ে ওঠা আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হাব, যেখানে ৬টি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১,৬৪৭ মেগাওয়াট। এজন্য গ্যাসের চাহিদা থাকে দৈনিক অন্তত ১৮ কোটি ঘনফুট, কিন্তু সপ্তাহ দুয়েক ধরে পাওয়া যাচ্ছে ১০ কোটির মতো। ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে ৭০০ মেগাওয়াট বা ৪০% ওপরে। শুধু আশুগঞ্জ নয়, দেশের গ্যাস ভিত্তিক সব কেন্দ্রের অবস্থা প্রায় একই। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তথ্য অনুযায়ী ২ আগস্ট শুধু গ্যাসের অভাবে বন্ধ থাকে ১৮টি কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৫,০৭৭ মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকট শুরুর আগে বন্ধ কেন্দ্রের সংখ্যা ছিল ১৪টি। ফলে এই সময়ে বিদ্যুতের উৎপাদন কমে যায় ১,৫০০ মেগাওয়াটের ওপরে। পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক বলছেন, কর্মকর্তাদের গাফিলতি আর সরকারের অদক্ষতায় এমন সংকট তৈরি হয়েছে। ওরা ভেবে নিছে এটা আমাদের ভুগতে হবে, মানুষ ভুগবে, এটা আমাদের কিছু করার নেই। তারা বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সবই করতেছে অ্যাকসেপ্ট দ্য ডিউটি। সেক্রেটারিয়েটের আমলা বাদে যে পেশাজীবী যে আমলা, তাদের তো একটা বিরাট দায়িত্ব যে আমাকে এটা আগাই না, মন্ত্রীকে যায় বলা যে ইউ ডু ইট। গ্যাসের অভাবে কেন্দ্র বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র হয়েছে লোডশেডিং। পিজিসিবির হিসাবে ২ আগস্ট রাত ১২টায় যা ছাড়িয়ে যায় ৩,০০০ মেগাওয়াট, অথচ ২০ জুলাই তা ছিল ৭০০-র নিচে। শুধু তাই নয়, এই সময়ে নির্ভরতা বেড়েছে দামি জ্বালানির উপর, যা গড়ে অন্তত ২০% ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউনিট প্রতি উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে ত্রিমুখী চাপ বাড়বে সরকারের। অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা যদি তারা কমপ্লিটলি চালায় বেশ অনেকখানি বিদ্যুৎ পায়। আরেকটা হচ্ছে তাদের তো লোডশেডিং করার একটা সুবিধা আছে। সুবিধা মানে জনগণের নতুন কূপ খনন, ভোলার কূপ থেকে এখানে গ্যাস আনা, এইগুলো চলতেই থাকবে। আর এইগুলো যদি ২ থেকে ৩ মাসের ভিতর তারা ওয়ার্ক ওভার করতে পারে, এটা একটা ট্রেমেন্ডাস জব হবে। কারণ ফুয়েল এনে পোষাবে না, জোর করে ফুয়েল আনতে পারে। এই টাকা তো আমাদের, মন্ত্রীরা তো টাকা দেবে না। ওই টাকা যতই পায় ১৮, ১৯, ২০ টাকা, এটা সব আমাদের দেশের ওয়েস্টেজ। বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ সরবরাহের রেকর্ড ১৭,২০০। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, রাজধানীর গুলশান ক্লাবে চলছে বিটিএমই ও বিজিএমই এর সমঝোতা স্মারক অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন, মনে করে দিতে চাই যে আমরা বিটিএমএ এই একটা এক্সিবিশন করে আসছি লাস্ট সিন্স 20 ইয়ার্স। হাঁটি পাপা করে আজকের এই ডিটিজি যে এক্সিবিশনটা আমরা করতাম, সেটা সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট টেক্সটাইল মেশিনের এক্সিবিশন ছিল। আমরা মনে করেছি যে এই এক্সিবিশনটাকে আমরা গ্লোবালি একটা লিডিং পজিশনে নিয়ে যেতে চাই। সেই বাস্তবতায় টু মেক ইট মোর ভাইব্রেন্ট আমরা বিজিএমইর সাথে পার্টনারশিপে যাচ্ছি আজকের এই সাইনিং সেরিমনির মাধ্যমে। আমি বিশ্বাস করি যে যেমনটি মিজান ভাই বলে গিয়েছেন, আগামী দিনে বিটমা, মানে এই যে বাংলাদেশে যে এক্সিবিশনটা আমরা করছি BITMA, সংক্ষিপ্ত নাম হচ্ছে বিটমা, এটা গ্লোবাল টেক্সটাইল মেশিনের এক্সিবিশনের একটি অন্যতম একটা স্থান দখল করে নেবে। আমি যদি রেফার করি, আমরা সকলেই বলি যে বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্টে হচ্ছে গ্লোবালি সেকেন্ড। তাহলে আমরা তো সকল বিষয়ই মানে ফার্স্ট না হলেও সেকেন্ড পজিশনে থাকা দরকার। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে আরও টেক্সটাইল মেশিনের এক্সিবিশন হয়ে থাকে। আমরা চাই বাংলাদেশে আমরা যে এক্সিবিশনটা করতে যাচ্ছি, সেই এক্সিবিশনটা প্রথম না হলেও যেন আমরা অন্তত দ্বিতীয় হতে পারি পৃথিবীর মধ্যে, মানে সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইল এক্সিবিশনের মধ্যে। আমি আজকে আর সময় নিব না, আমাদের ফেলো ফ্রেন্ডস অ্যান্ড লিডার্সরা রয়েছেন, ওনারা কথা বলবেন, এবং আমি বিশ্বাস করি আমরা আজকের এই আলোচনার মাধ্যমে একটা দিক নির্দেশনা পাবো। আমরা একটা জিনিস বলতে চাই যে একটা বিশেষ সময় আমরা
দর্শক, বিটিএমএ এবং বিজিএমএ এর মধ্যে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠান চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন যে গেল কয়েক দিন ধরে, বিশেষ করে জুলাইয়ের মাঝ বরাবর থেকে শুরু করে গ্যাসের তীব্র সংকট চলছে এবং মাসের শেষ দিক থেকে আমরা দেখলাম যে শুধুমাত্র রাজধানী না, রাজধানীর বাইরে অনেক জায়গায় কিন্তু কারখানাগুলোর উৎপাদন একেবারে শূন্যের কোঠায় নেমেছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমন দেখছেন আসলে শিল্প কারখানাগুলোর উৎপাদন? আমরা জানি যে রাজধানীর বাইরে বেশ অবস্থা খুবই খারাপ, রাজধানীর কারখানাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে গ্যাসের চলমান সংকট, সেটি কবে নাগাদ ঠিক হবে বা এই সংকট নিরসন হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা সিএনজি স্টেশনগুলো যেমন দেখছি ক্রাইসিসের মধ্যে আছে, বাসাবাড়িতে আছে, এবং এখন যেই ফ্যাক্টরিতে আছি আমরা সেখানেও আসলে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এখানে মূলত হচ্ছে গ্যাসের যে কাজটা সেটা যদি বলতে যাই, এইটা গ্যাস দিয়ে মূলত তারা বয়লার চালায়। বয়লার মানে গরম পানি করে সেটা রঙের কাজে বা তাদের যেই রপ্তানিমুখী পোশাক রয়েছে এখানে, বিশেষ করে ডেনিম এবং অন্যান্য যেসব পোশাক রয়েছে সেগুলোর ওয়াশের কাজ তারা করে। এবং আরেকটি কাজ করা হয় ড্রায়ার, অর্থাৎ এই কাপড়টা পরবর্তীতে সঠিকভাবে শুকানোর জন্য তারা কিন্তু গ্যাসের ব্যবহার করে এখানে। অর্থাৎ গ্যাস না হলে তারা এই দুটি কাজ করতে পারে না। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে শ্রমিকরা আছেন তাদের অনেকেই কিন্তু এখন অনেকটা অলস সময় পার করছেন। মূলত তাদের কাজের যে সেই ফ্লোটা কমে গেছে গ্যাসের সংকটের কারণে। এবং আপনি জানেন যে গতকালকে একটি খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডিভিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাসের সংকটের কারণে। এটা পরবর্তীতে আমরা জানতে পারি যে এটি একটি গুজব এবং অসত্য তথ্য। পরবর্তীতে বিজিএমএর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে আসলে গ্যাসের ক্রাইসিসে এখন পর্যন্ত কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি ঠিকই, কিন্তু এইভাবে অলস সময় পার করতে হচ্ছে কর্মীদের। অর্থাৎ পোশাক কারখানাগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতার 60 থেকে 70% তারা হয়তো কাজ করতে পারছে, কোনো ক্ষেত্রে 50% নিচেও নেমে গেছে এই সক্ষমতা। যে কারণে আসলে এই ধরনের সংকট দেখা দিচ্ছে। এবং রপ্তানিমুখী যেসব পোশাক শিল্প রয়েছে সেগুলো আসলে সঠিক সময় তাদের বৈশ্বিক ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, এবং এই জন্য কিন্তু বাড়তি খরচও তাদের করতে হতে পারে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শিল্প কারখানাগুলোর গ্যাস সংকটের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরের খবরে। সই হলো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। এর ফলে দক্ষিণ কোরিয়ার দেশটির বাজারে বাংলাদেশের 97% পণ্য ও সেবার শুল্ক অগ্রাধিকার পাবে বাংলাদেশ। বিপরীতে স্থানীয় বাজারে 87% শুল্ক অগ্রাধিকার পাবে সিওল। এটি কেবল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি, যা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন পৌঁছাতে সহায়তা করবে। বাড়বে দুই দেশের বিনিয়োগের পরিমাণও, যেখানে অগ্রাধিকার পাবে তৈরি পোশাক, চামড়া, পাটসহ বিভিন্ন পণ্য। আমাদের যে 97% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে। এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। 17,000 কোটি টাকা নগদ সহায়তার পরও অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসলামী ব্যাংক। ফলে এখনও স্বাভাবিক হয়নি লেনদেন প্রক্রিয়া। তবে চেয়ারম্যান পরিবর্তন এবং নতুন প্রশাসক নিয়োগের পর খানিকটা বেড়েছে গ্রাহকদের আস্থা। বিশ্লেষকরা মনে করছেন যে নতুন করে সংকট তৈরি না হলে দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে প্রতিষ্ঠানটি। প্রবাসী আয় আহরণ, আমদানি রপ্তানি কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততার বিচারে উপরের সারিতে ইসলামী ব্যাংক। তবে 1 দশক আগের রাজনৈতিক হস্তক্ষেপে ধীরে ধীরে কমতে থাকে গ্রাহক আস্থা, যা আরও জোরালো হয় 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর।
গেল জুনে খুরশিদ আলমকে চেয়ারম্যান করায় মাত্র 14 দিনেই ব্যাংক থেকে প্রায় 16,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। বিপরীতে জমা হয় মাত্র 500 কোটি টাকা। ফলে স্বাভাবিক কার্যক্রম চালাতে কয়েক ধাপে 17,000 কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তারপরও আস্থা ফেরেনি পুরোপুরি। সাময়িক কিছুটা হয়তোবা এটা সব মানে উত্থান পতন তো সকল ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আছে। এখন এই কারণে যেহেতু রেমিটেন্স প্রবাহ তাদের ঠিক আসছে, এই অর্থাৎ ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর বোর্ডের কথা যেটা বলছেন, এটার উপর কাজ চলছে, একটা গ্রহণযোগ্য বোর্ড সমস্যা আপনারা দেখতে পাবেন। অবশ্য কর্মকর্তারা আশা করছেন নতুন করে সংকট না হলে সুদিন ফিরবে খুব শীঘ্রই। 114টা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ক্লোজ হয়েছিল, এখান থেকে আমরা 21টা অ্যাকাউন্ট ইতিমধ্যেই আমাদের রিওপেন হয়েছে। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক যারা আছেন, যাদের কালেকশন অ্যাকাউন্ট মেনটেন করেন, তারাও আমাদের কাছে এখন আস্তে আস্তে করে আমাদের কাছে আসতেছেন। আমরা আশাবাদী সামনের দিনগুলোতে আমরা আবার অতীতে যেভাবে সবাইকে সেবা দিতাম, গ্রাহকদেরকে যেভাবে আমরা সেবা দিতাম, আন্তরিক সেবা দিতাম, ওই সেবাটা আমরা আবার দিতে পারবো ইনশাল্লাহ। কর্মকর্তাদের এই কথার অবশ্য সত্যতা মেলে সাম্প্রতিক পরিসংখ্যানে। ব্যাংকের বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন পুরনো গ্রাহকরা, যাদের অন্তত 15,000 জন নতুন আমানত রেখেছেন 800 কোটি টাকা। এছাড়া পদ্মা ওয়েল, প্রাণ, আকিজ, অলিম্পিক, এসিআই, সিপি, বিপিসির মতো 20টি বড় প্রতিষ্ঠানও শুরু করেছে লেনদেন, যাদের মাধ্যমে জমা হয়েছে অন্তত 40 কোটি টাকা। যদি সরকার প্রকৃত অর্থে তাদেরকে এই নীতি সাপোর্ট তাদেরকে দেয়, 82% শেয়ার হলো একটা শেল কোম্পানির, যেটাকে কথিত এস আলমের শেয়ার বলে মনে করে, কিন্তু এটা আসলে এস আলমেরও নয়, তার বানানো, কৃত্রিমভাবে বানানো অনেকগুলো কোম্পানির শেয়ার এটা। ফলে এটা আদায় করার জন্য যেটা উপায়, সেটা হলো আইন এবং সরকারের সাপোর্ট দেয়। যদি এটা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, এবং দাঁড়াবে এমনভাবে যে এত ঝড়ঝাপটা যে প্রতিষ্ঠানটা টিকে আছে, সে আবার পুনরুদ্যমে এটাকে টিকে যাবে, এটা আমার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি, প্রায় $7 বিলিয়ন। মিসবাহ হাসান, 71, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্তির 5 বছরে ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে কর্পোরেট সুশাসনকে প্রধান শক্তি হিসেবে তুলে ধরেছে রবি আজিয়াটা। কোম্পানিটির দাবি যে 2021 থেকে 2025 সাল পর্যন্ত টানা প্রতি বছরই বেড়েছে রাজস্ব কর পরবর্তী মুনাফা। চলতি বছরের প্রথমার্ধেই আগের বছরের একই সময়ের তুলনায় কর পরবর্তী মুনাফা বেড়েছে 29%। একই সাথে 2020 সালে 11.6% থাকা ইভিডিটা মার্জিন চলতি বছরের প্রথমার্ধে বেড়ে দাঁড়িয়েছে 54.2%। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে বর্তমানে তাদের সক্রিয় গ্রাহক সংখ্যা 5,86,00,000। তালিকাভুক্তির পর থেকে শেয়ার হোল্ডারদের মধ্যে 2,854 কোটি টাকার বেশি লভ্যাংশ বিতরণ করেছে রবি। অর্থবছরের প্রথম মাস জুলাইতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $472 কোটি 74 লাখ। গত বছরে এই সময়ের তুলনায় যা কমেছে $4 কোটি বা 0.9%। যদিও এর আগের মাস জুনের চেয়ে আয় বেড়েছে 12.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে যে প্রায় 2% কমে সবচেয়ে বেশি $388 কোটি 67 লাখ এসেছে তৈরি পোশাক থেকে, যা মোট রপ্তানির 82%-এরও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ $13 কোটি এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। হালকা প্রকৌশল, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য রপ্তানি সামান্য বাড়লেও নেতিবাচক প্রবৃদ্ধি ছিল কৃষি, হিমায়ত মাছসহ বেশিরভাগ পণ্যে। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক চুক্তির সুবিধা তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সবচেয়ে বেশি 15% রপ্তানি বেড়েছে ভারতে, আর সৌদি আরবে বেড়েছে 10.5%-এর খানিকটা বেশি। দীর্ঘ 8 মাস 14 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে মরিচ আমদানি। 3 ট্রাকে ভারত থেকে এসেছে 21 টন মরিচ। ফলে আমদানির খবরে খুচরা পর্যায়ে কেজিতে 30 টাকা করে কমেছে মরিচের দাম। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে সকালে যে কাঁচামরিচ 280 টাকা দরে বিক্রি হয়েছে, তা 1 লাফে 30 টাকা কমে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আমদানিকারক জানান, বন্যায় দক্ষিণ অঞ্চলের অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় ভারতের নাসিক থেকে মরিচ আমদানি হয়েছে। ৬৯ জন ব্যবসায়ী ২৯,৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আমাদের হেলিপোর্টে আজকে অলরেডি হচ্ছে মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। হিলি শুল্ক স্টেশন সহকারী কমিশনার বলেন, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র বন্ধ হয়ে যায়। হাসান আহমেদ, ৭১। গেল ৪ দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের মান, যা ঠেকাতে এরই মধ্যে যৌথ হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে টোকিও ওয়াশিংটন। এর অংশ হিসাবে $59 বিলিয়ন সমমূল্যের ইয়েন কিনেছে জাপান সরকার। এছাড়াও ৩১ বছর পর সুদহার বাড়ালো দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত নবী। ৪ দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের মান, যা ঠেকাতে যৌথভাবে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে জাপান যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এরই মধ্যে নিউ ইয়র্কের বাজার থেকে $59 বিলিয়ন সমমূল্যের ইয়েন কিনেছে ব্যাংক অব জাপান। প্রয়োজনে ভবিষ্যতে আবারও হস্তক্ষেপের আগাম ঘোষণা দিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয় ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিশ্বের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ জাপানের মুদ্রা ইয়েন ব্যবহৃত হয় চতুর্থ বৃহত্তম রিজার্ভ কারেন্সি হিসেবে। এছাড়াও মার্কিন ট্রেজারি বন্ডে বিপুল বিনিয়োগ করে জাপান সরকার, ব্যাংক ও বহু আর্থিক প্রতিষ্ঠান। ফলে জাপানের আর্থিক বাজারের অস্থিরতা তৈরি হলে নেতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাতেও। তাই নিজেদের স্বার্থেই জাপানি মুদ্রা ইয়েন স্থিতিশীল রাখতে হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসন। বৈদেশিক মুদ্রা বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয় ডলার এবং ইয়েন। ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ালে মার্কিন বন্ডে বিনিয়োগে রিটার্ন বাড়ে। অন্যদিকে দীর্ঘদিন ধরে খুব কম বা প্রায় শূন্য সুদের হার বজায় রেখেছে ব্যাংক অব জাপান। তাই অসংখ্য বিনিয়োগকারীরা ইয়েনে কম সুদে ঋণ নিয়ে ডলারে বিনিয়োগ করেন। এতে ডলারের চাহিদা বাড়ে। মার্কিন ট্রেজারি বন্ডে জাপানি বিনিয়োগে সহজে ঋণ পায় ওয়াশিংটন, আর নিরাপদ বিনিয়োগ থেকে আয় করে টোকিও। তাই ইয়েনের মান বেশি পড়ে গিয়ে জাপানের সরকারি বন্ড বিক্রির চাপ বেড়ে গেলে মার্কিন প্রশাসনের ঋণ নেয়ার ব্যয়ও বেড়ে যেতে পারে। অন্যদিকে পতন ঠেকাতে ৩১ বছর পর সুদের হার বাড়িয়েছে ব্যাংক অব জাপান। তাই ইয়েনের মান স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের এত আগ্রহ। দুই দেশের যৌথ হস্তক্ষেপের ঘোষণার পরপরই ডলার প্রতি ১৬৪ থেকে কমে ১৫৫তে নামে ইয়েনের দর। এর আগে ২০১১ সালে সুনামি ও ভূমিকম্পের পর ইয়েন অতিরিক্ত শক্তিশালী হলে যৌথভাবে সামাল দেয় জাপান ও যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজেসি ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।